আমাকে মেরে ফেলার হুমকি। ইয়েস, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে নাকি ঢুকতে দেওয়া হবে না আমার এলাকায়। এখন আমি যদিও প্রবাসীতে রয়েছি, আমাকে আমি যে এলাকায় থাকি অর্থাৎ মেমারি এলাকায়, রসুলপুর এলাকায়, সেই এলাকায় নাকি আমাকে আর ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে পারলে হয়তো আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি নাকি বিজেপির দালাল। এটা তো আমাকে কর্মত প্রায় শুনতে হয়। আমার ভিডিওর কমেন্টে, আমাকে মেসেঞ্জারে ডাইরেক্ট কল করে থ্রেট করা, বিজেপির দালাল, এরকম ধরনের কটাক্ষ তো আমাকে প্রায় শুনতে হয়। তো আমি বিজেপির দালাল, বিজেপির হয়ে প্রচার করছি, হ্যান ত্যান, এরকম বাগেরা বাগেরা। কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারলাম না। যদিও আমি এগুলো প্রাইভেসি রেখেছি, আমাকে কোন দল থেকে করেছে, কে করেছে, তার সমস্ত স্ক্রিনশট আমার কাছে রয়েছে, কিন্তু আমি এগুলো ভিডিওতে প্রকাশিত করছি না। বাট আজকে কিন্তু আমার একটা ভান্ডা ফোড়তে হবে। আজকে আমি একটু বলতে চাই আপনাদেরকে যে এই বিষয়টা আসলে কি। আসলে আপনাদেরকে জানা দরকার। যদিও আপনারা আমার সবকিছু, আপনারাই আমার পরিবার, আমার সাপোর্ট, আমার এনার্জি, সবকিছু আপনারা। তো আজকে আমি আপনাদেরকে আমি কিছু জানাতে চাই এই বিষয়টা। প্লিজ এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমি বলতে চাই যে এই যে বলছে আমি বিজেপির দালাল, বিজেপিকে আমি এই করছি ওই করছি, বিজেপির প্রচার করছি, হ্যান ত্যান এরকম বলছে, তারা বলছে আমাকে নাকি ঢুকতে দেওয়া হবে না, প্রাণে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, আপনাদের জন্য আজকে দুটো কথা বলছি, সেই কথাগুলো আগে শুনুন, তারপর আপনি আমাকে মেরে ফেলবেন, কোনো সমস্যা নাই। অ্যাপ্রক্স সময়টা 2020, অ্যাপ্রক্স সময়টা 2020। মেমারির যে চেকপোস্ট রয়েছে, মানে যে রেলগেটের যে রেলগেটটা রয়েছে না, ওই রেলগেটটাই কোনো কাজে আমি ফেসে গেছিলাম। মেমারির যে রেলগেট, যেখানে সবসময় ট্রাফিক থাকে, সেই গেটের কিছুটা দূরে আমি ফেসে গেছিলাম 2020 সালে। আর সেই দিনটা আমি কোনোদিন ভুলবো না। আমার এখনো পরিষ্কার মনে আছে, সেই দিন মেমারিতে একটা ক্রিস্টি সিনেমা হলের তৃণমূলের আমি একটা সভা কভার করতে গেছিলাম। তৃণমূলের একটা সভা হচ্ছিল, একটা মিটিং ছিল, সেই মিটিংটা ক্রিস্টি সিনেমা হলের ভেতরে ছিল। সেটা আমি কভার করে আমি বাড়ি ফিরছিলাম, ঠিক আছে। আর আসার সময় ওই মেমারি রেল গেটের মধ্যে আমি একটা মারাত্মক সমস্যায় পড়ি, মানে আমি যান নিয়ে টানাটানি হয়ে গেছিল, এরকম একটা ব্যাপার। সঙ্গে সঙ্গে আমি বাড়ির আমার আত্মীয় স্বজনকে ফোন করি, আমার বাড়িতে ফোন করি, আমার বন্ধু বান্ধবকে ফোন করি, আমার রিলেটিভকে ফোন করি, তৃণমূলের যারা রয়েছে তাদেরকে ফোন করি। বিশ্বাস করুন, কেউ আমার হেল্পে আসেনি, কেউ আমার সাহায্যের জন্য আসেনি, কেউ ছুটে আসেনি। উপরন্ত ফোন কেটে দিয়ে ফোন আর রিসিভ করেনি। উপরন্ত তারা আমাকে ধরেছে, তারা ফোন করছে আমাদের বাড়িতে, আমাদের আত্মীয় স্বজনকে ফোন করছে, তারা বলছে যে ওকে থানায় ভরে দাও। এইরকম বাড়ি থেকেও অ্যাটাক করছে, মানে তারা বলছে ফোনে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে ওকে শাহরুখকে থানায় ভরে দাও, আমরা জিম্মেদারি নেবো না। আমি শুনছি, আমি শুনে আমি শক, আমি বলছি, আমার গায়ের রোয়া এখন ঠাড়ো হয়ে যাচ্ছে। দেখুন, এইরকম আমি ফোনে পরিষ্কার শুনতে পাচ্ছি। আর ওইদিকে থানার বড়বাবু তখন নাগবাবু ছিল, মেমারি থানার ওসি নাগবাবু ছিল। নাগবাবুর সঙ্গে আমার কথা হচ্ছে। নাগবাবু বলছে তুমি শাহরুখ টেনশন নিও না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, কে কি বলছে না বলছে ওসব তুমি চাপ নিও না, আমরা আছি তো। আমাকে ও নাগবাবু যথেষ্ট সাপোর্ট করেছে সেই সময়। তখন দেখছি যত গম্ভীর হয়ে যাচ্ছে, আমার জীবন নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে, তখন আমি ফোন করলাম মেমারির বিজেপি নেতা চন্দ্রশেখর সাউকে, ফোন করলাম বিশ্বদাকে। আপনি বললে বিশ্বাস করবেন না, 10 মিনিটের মধ্যে ওখানে কমসে কম 150 মোটরসাইকেল এসেছিল। কথা 150 বিজেপি সমর্থক যারা রয়েছে। চন্দ্রশেখর সাহু খুদ স্পটে এসেছিলেন, হালাকি বিশ্বদা আসতে পারেনি। তো যাই হোক, আমার একটা ফোনে 150 মোটরসাইকেল এসেছিল ওখানে। আপনি চিন্তা করতে পারবেন? এসে যে ঘটনাস্থলে যে আমাকে ধরেছিল, তাকে 2-3টে চাপ্পড় দিয়ে আমাকে দিয়ে বলল, শাহরুখ তুমি সিধা ঘর যাও, শাহরুখ তুমি সিধা ঘর যাও, ব্যাপারটা আমি দেখছি। তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম, ওনারা পুরো বিষয়টাকে সামলালো। সেই দিন ভুলবো না দাদা। মেমারির তামাম বিজেপি সমর্থককে আমি বলবো, সেই দিনটা আমি ভুলবো না। আমি প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, এটা আমার মাথায় ঢোকে না। কিন্তু এর মতলব এই নয় যে আমি একটা অমানবিকের মতো কথাবার্তা বলবো, একটা অমানুষত্ব মনে আমি কাজ করব। একটা সময়ে এই বিজেপি মানুষরা কিন্তু আমার সাপোর্ট করেছিল, ভালো সেই সময় তারা ক্ষমতায় ছিল না, কিন্তু আমাকে সাপোর্ট করেছিল। সেই সময় অন্য কোনো মানুষ, অন্য কোনো দল, অন্য কোনো আত্মীয়রাও আমাকে কিন্তু সাপোর্ট করেনি। আজকে সেই মানুষগুলো যদি আমাকে কোনো কিছু বলে, আমি কেন শুনবো না, আমি কেন যাব না তাদের কাছে? আমি আবার বলছি, আমি কিন্তু কোনো দলকে সমর্থন করি না, রাজনীতি আমি করি না, রাজনীতি আমি বুঝি না। কিন্তু একটা মানুষকে যদি উপকার করে, তার উপকারে আমাকে যেতে হয়, এটা আমার কর্তব্য, এটা আমার মনসত্ব আমাকে শিখিয়েছে, আমি যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে মেমারির যেসব সাংবাদিকরা রয়েছে, আমরা যারা রয়েছি, যারা সাংবাদিকরা রয়েছে, তারাও জানে যে মেমারি 1 নম্বরে কিন্তু সেই সম্মানটা পাওয়া যায় না, সেই ভালোবাসাটা পাওয়া যায় না, সেই রেসপেক্টটা পাওয়া যায় না, যেটা বিজেপি থেকে পাওয়া যায়।
যখন তৃণমূল ক্ষমতায় ছিল। আপনাদেরকে আর ছোট্ট করে একটা ঘটনা বলি। বর্ধমানে প্রথম আমি ভিজিট করি কুরমুন, আর কুরমুনে আমার প্রথম আলাপ হয় দিলীপ ঘোষের সঙ্গে। খুব সুন্দর মানে ঘটনাটা বলি শুনুন, আমরা এখনো মনে আছে। আমাকে পরিচয় করাচ্ছে সন্দীপ নন্দী, বর্ধমান জেলার সন্দীপ নন্দী, বিজেপি নেতা সন্দীপ নন্দী, সবাইকে চিনবেন। তো সন্দীপ নন্দী আমার কাঁধে হাত দিয়ে বলছে এই হচ্ছে আমাদের সাংবাদিকতা করে, ভিডিও করে, হ্যান ত্যান। আমাকে দিলীপ ভাইয়ের সঙ্গে পরিচয় করেছি, দিলীপ ভাই আমাকে হাত মেলালো, হ্যান করলো, ভালো কাজ, খুব কাজ। আর সেই দিন সভা শেষ করার সাথে সাথে সেই কুরমুন এলাকায় বিজেপির একটা পুরনো নেতা মারা গিয়েছিল আদিবাসীদের। তো তার গাড়ি নিয়ে তাকে দেখতে যাবে দিলীপ ঘোষ, তাকে একটা সম্বোধনা, শেষ সম্বোধনা জানাবে, এরকম একটা ব্যাপার। সবার শেষে তাকে একটা গাড়ি নিয়ে, তার পিছনে তার গাড়ি ছিল দিয়ে থেকে একটা সাংবাদিক, দুটো সাংবাদিক ছিল। দিলীপ দা নিজে আমাকে বললো যে তোমার গাড়ি নিয়ে ছাড়ো, তুমি এক কাজ করো, তুমি আমার গাড়ি চলে আসো, আমার গাড়িতে চলে আসো। আমি বর্ধমানে আমার গাড়ি ছিল, বর্ধমানে পুলিশ স্টেশনে পুলিশের গাড়িতেই আমি চলে গেছিলাম। কিছু কিছু ফিল্ডে আমি পুলিশের গাড়িতেই চলে যাই, আমার গাড়ির তেল আর খরচা করি না, আমি গাড়ির থানায় ভরে দিই। তো আমি আমার এলাকা থেকে আমি সিধা বর্ধমানে গিয়েছিলাম, বর্ধমানের থানায় আমার গাড়ি স্ট্যান্ড করি এবং বর্ধমানে পুলিশ গাড়ি করি, আমি কিন্তু চলে যাই বর্ধমান কুরমুন। তো তখন দিলীপ দা বললো তোমাকে এক কাজ করো, তুমি আমার গাড়িতে চলো। দিলীপ দা আমাকে নিজে ডেকে তার নিজের গাড়ি করে আমরা সেই মৃত ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম। এখনো পরিষ্কার মনে আছে। মানুষটা এত মিশুকে, আপনি হয়তো আপনার ভিডিওতে দেখেছেন, ওরা লেকচার শুনেছেন, আপনি জানেন না কিরকম ভাবেন, কি বুঝেছেন, বাট না মিশলে হয়তো বোঝা যাবে না যে মানুষটা কেমন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি আবারও বলছি, আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই, রাজনীতি আমি করিও না, রাজনীতি আমি বুঝিও না। তবে হ্যাঁ, জয় শ্রীরাম বললেই কি যে মুসলিম থেকে বঞ্চিত হয়ে যাবে, সে কি বিজেপি হয়ে গেল, এমনটাও কোনো কথা নয়, এমনটা কোনো লেখা নেই। বিজেপি করতে গেলে দম লাগে বস, এটা আমি আপনাদেরকে বলে দিই। এই যে যারা এক রাতে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, তারা কিন্তু বিজেপি নয়। বিজেপি করতে গেলে দম লাগবে, জানতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ধারাপাত পড়তে হবে আপনাকে, তবে আপনি বিজেপিকে বুঝতে পারবেন, বিজেপিকে চিনতে হবে। দুম করে চেনা যায় না, বছর বছর লেগে যাবে বিজেপিকে চিনতে, এর ধারাপাত পড়তে হবে। কিন্তু এর মতলব এই নয় যে আমি বিজেপির সমর্থক, আমি বিজেপি করছি। আমি জয় শ্রীরাম বললেই কি বিজেপি করা যায়, এমনটা কোনো কথা নয়। আর জয় শ্রীরাম বললেই কি মুসলিম থেকে বঞ্চিত হওয়া যায়, এমনটাও কোনো কথা নয়। আমি একজন মুসলিম, আমি গর্বিত, আমি মুসলিম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক নবীর উম্মত। কিন্তু সবার আগে হচ্ছে আমার মনসত্ব, আমি একজন মানুষ, আমার যেটা ঠিক মনে হয় সেটা আমি করব, আর সেটা আমি করেছি। আজকে আপনারা বলছেন আজকে গরু নিয়ে আজকে যেটা হচ্ছে, আপনারা আন্দাজা আছে, আপনি জানেন আজকে গরু জবাইটা কেন বন্ধ হচ্ছে? পশ্চিমবঙ্গে কেউ এটা নিয়ে খুলাসা করছে না, এমনকি বিজেপিও খুদ এটা নিয়ে এক্সপ্লেন করছে না যে কেন গরু জবাইটা মানে বন্ধ করছি। আমি বলবো আপনাকে নেক্সট ভিডিওতে গরু জবাইটা বিজেপি কেন বন্ধ করছে রাজ্যে। আজকে একটা ফটো নিয়ে, নরেন্দ্র মোদীর একটা ফটো নিয়ে মানুষ এত মন্তব্য করছে, খুব মন্তব্য করছে যে তিনি বাংলা এখন ভুগছে, মানুষ এত সমস্যার মধ্যে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নাকি দেশের বাইরে গিয়ে সেখানকার শিখেদের সঙ্গে আলিঙ্গন করছে, গলা মিলছে। আপনার আন্দাজা আছে যে নরেন্দ্র মোদী কেন গিয়েছিলেন শিখেদের কাছে, কেন আলিঙ্গন করেছে? মাথা পাগল হয়ে যাবে আপনার, কোনো ধারণা নেই কেন গিয়েছিলেন। নেক্সট ভিডিওতে আমি পুরোপুরি এক্সপ্লেন করবো যে নরেন্দ্র মোদী, ওই আগে কি বললাম যে বিজেপিটাকে পড়তে গেলে আপনার ধারাপাত পড়তে হবে, বিজেপির সোচ, চিন্তা ভাবনা, থিঙ্কিংটাকে বুঝতে হবে আপনাকে, তাহলে বিজেপি বুঝতে পারবেন, তবে বলবেন বিজেপি। আমি বিজেপি করি না, বিজেপি দলটাকে সমর্থন আমি করি না, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। তৃণমূলের কিছু দিক, অনেক খারাপ দিকও রয়েছে, অনেক ভালো দিকও রয়েছে, যেটাকে আমি সাপোর্ট করি, অলওয়েজ সাপোর্ট, অবশ্যই আমি সাপোর্ট করি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওনার অনেক কিছু কাজ রয়েছে এবং অনেক কিছু শেখার আছে ওনাকে দেখে। কিন্তু আজকে কেন দলটা হেরে গেল আপনি জানেন? আপনার আন্দাজা আছে কেন দলটা হেরে গেল? নেক্সট ভিডিওতে বলবো হেরে যাওয়ার মূল কারণ কি। আজ পর্যন্ত আপনার আন্দাজে লাগাতে পারবেন না যে এইটা হতে পারে, এইটাই মেন কারণ। আমি শাহরুখ এসকে আমি আপনাকে বলবো তৃণমূল হেরে যাওয়ার মূল কারণটা কি। খুব তাড়াতাড়ি আসছে এই সব নিয়ে ভিডিও নিয়ে। তবে যাই হোক, যারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো হয়তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিছুদিন আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর পিএ কে খাটাক, তো কালকে খাটাক আমারও হয়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে যতক্ষণ থাকবো মানুষের ভালোর জন্য যেটা ঠিক মনে হয়েছে সেটাই করে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের উপর বিশ্বাস, আপনার সাপোর্ট, আপনাদের ভালোবাসা আজকে আছে বলে আমি এরকম বড় আপনাকে মানে এরকম বড় বড় কথা এরকম আমি ডাইরেক্ট ওপেনেবল আপনাদের সামনে বলতে পারছি, উপস্থাপনা করতে পারছি, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনাদের সামনে নিয়ে আসতে পারছি, বলতে পারছি। তো সেই জন্য এইরকমই এই সাপোর্ট, এই ভালোবাসা সবসময় আমার যেন সবসময় আমাকে দেন বা আমার কাছে যেন থাকে।
তাহলে আগামী দিনে যেন এইরকম ধরনের যেন কাজ আমি যেন সবসময় করতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইসব ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতারাম। থ্যাংক ইউ।